প্রতিকার। হাত ধরুন অল ইন্ডিয়া অ্যাস্ট্রোপামিক্স তন্ত্র রিসার্চ সেন্টারের জ্যোতিষ শিক্ষক সনাতন ও আধুনিক জ্যোতিষবিদ শ্রী সুব্রত চক্রবর্তী। জ্যোতিষে আস্থা, প্রয়োজনে প্রতিকার, জীবন হবে স্বর্ণালঙ্কার। নমস্কার, কল্পতরু অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাই। কল্পতরু অনুষ্ঠান আপনাদের একেবারে পছন্দের অনুষ্ঠান, আপনাদের একেবারে নিজস্ব অনুষ্ঠান। শ্রী সুব্রত চক্রবর্তী ইতিমধ্যেই আপনাদের সকলের কাছে বড্ড কাছের এবং প্রাণের মানুষ হয়ে উঠেছেন। তার কারণ আপনারা ভরসা রেখেছেন, আপনারা বিশ্বাস রেখেছেন তার উপরে। প্রয়োজনে প্রতিকার, জীবন হবে স্বর্ণালঙ্কার। আমরা এই কথা বারবার বলে থাকি। শ্রী সুব্রত চক্রবর্তী বলেন, ওয়ান টাইম রেমেডি, লাইফ টাইম বেনিফিট। সত্যি কথা বলুন তো, এমনভাবে কজন মানুষ আছেন যিনি এত সহজে আমাদেরকে বলে দিতে পারেন যে আপনার ঠিক চলার পথে কি কি দিকটা নির্ণয় করা প্রয়োজন আছে, এবং সেই দিকটার উপর নির্ণয় করেই কিন্তু শ্রী সুব্রত চক্রবর্তী সবসময় আপনাদেরকে একটু অন্যরকমভাবে ভালো রাখার চেষ্টা করে যাচ্ছেন, নিরলসভাবে। সেজন্য কল্পতরু অনুষ্ঠান 4 বছর ধরে একেবারে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। একথা আমরা বলছি না, একথা আপনারাই বলছেন। তার কারণ অসংখ্য মানুষ সারা সপ্তাহ ধরে ফোন করেন, এবং একটা এপিসোড শেষ হওয়ার আগে আমাদের এত সংখ্যায় ফোন কল আসতে থাকে, এবং অনুষ্ঠানের পরেও বারবার করে আপনারা যোগাযোগ করেন শ্রী সুব্রত চক্রবর্তীর সাথে। তার একটাই কারণ, সেটা হচ্ছে যারা ইতিমধ্যেই শ্রী সুব্রত চক্রবর্তীর কাছাকাছি আসার সুযোগ পেয়েছেন তারা অবশ্যই ভালো একটা রেজাল্ট পেয়েছেন, এবং যারা ভাবছেন যে নিজেদের জীবনটাকে আরেকটু অন্যরকমভাবে যদি আমরা একটু গুছিয়ে নিতে পারতাম। আমাদের যে চলার পথে যে অসুবিধাগুলো রয়েছে, দেখুন, চলতে গেলে নানা রকম বাধা বিপত্তি, নানা রকম বিঘ্ন ঘটবেই। সেটা রাস্তায় চলতেও আমাদের বারবার করে নানা রকমভাবে হয়। আর জীবনের ক্ষেত্রে তো বারবার এরকম হয় যে আমরা হোঁচট খেয়ে যাই, কিন্তু তারপরে অনেক সময় আমাদের সেই শক্তিটা, সেই সাহসটা রাখতে হয়। কিন্তু সেই শক্তি বা সাহসটি রাখার জন্য পাশে একজন বন্ধুকে ভীষণভাবে প্রয়োজন, যিনি কিনা আপনাকে পাশে থেকে বলবেন যে আপনি এগিয়ে যান, আপনার এই সুবিধাগুলো আছে, আপনার কাছে এই সুযোগগুলো রয়েছে। এই একটা নিশ্চয়তা, জীবনের প্রতি এই যে একটা ভালো লাগা, এইটুকু বলুন তো যদি পাওয়ার থাকে, তাহলে মনে হয় ভবিষ্যৎটা আরও অনেক বেশি সুন্দর করে সাজিয়ে নিতে সুবিধা হয়। শ্রী সুব্রত চক্রবর্তী দীর্ঘদিন ধরেই কিন্তু আমাদের সাথে তেমনভাবেই রয়েছেন। আপনারা সকলেই জানেন শ্রী সুব্রত চক্রবর্তী ইতিমধ্যেই জাতীয় পুরস্কারে সম্মানিত। তার থেকে উনি বেশি বলতে যেটা ভালোবাসেন, সেটা হলো আপনাদের মতো মানুষের ভালোবাসা ওনার সাথে রয়েছেন। এটা বোধহয় যে কোনো একজন মানুষের ক্ষেত্রে তার সাফল্যের জন্য সব থেকে বড় উপহার, যে তিনি মানুষের ভালোবাসা পান, মানুষের বিশ্বাস অর্জন করতে পারেন। এবং সেই দিক থেকে কিন্তু সুব্রত চক্রবর্তী, সত্যি কথা বলছি, অনেকটা আপনাদের মনে একটা জায়গা করে নিয়েছেন। কল্পতরু অনুষ্ঠান আজকেও আমরা অবশ্যই সেই 4 জনের কথা বলবো। ফোন কলস তো অসংখ্য আপনারা জানেন, অনেকে ফোন করে পানও না, কিন্তু তার মধ্যেই আমরা স্বর্ণালী মজুমদার বেলদা থেকে ফোন করেছেন, কৌশিক নস্কর ভাটপাড়া থেকে ফোন করেছেন, অমর দেবনাথ বসিরহাট থেকে জানতে চেয়েছেন, এবং গৌরাঙ্গ দে রায়গঞ্জ থেকে। এছাড়াও পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন রাজ্য থেকেও অসংখ্য মানুষ ফোন করেন। কিন্তু এই 4 জনকে আমরা বেছে নিয়েছি যাদের আসলে জানার ইচ্ছেটা এক রকমের। তারা, দেখুন, আমরা বলি কর্মই ধর্ম। আপনি যদি কর্মের মধ্যে বেঁচে থাকেন তাহলে সব থেকে ভালো থাকতে পারেন। শুধু আপনি সুরক্ষিত হন না, আপনার চারপাশে যেসব মানুষ জড়িয়ে রয়েছেন, আপনার পরিবারের, আপনার বন্ধু বান্ধবের বা সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষ, তারাও কিন্তু আপনার কর্মের জন্য অনেকটা বেনিফিটেড হতে পারেন। তাহলে নিজেকে ভালো রাখতে হবে, নিজেকে ভালো রাখলে আরও 5টা মানুষকে ভালো রাখা যায়। তাই কর্ম নিয়েই আজকে আমাদের আলোচনার বিষয় কল্পতরুতে। শ্রী সুব্রত চক্রবর্তী রয়েছেন। বাকি পর্বটুকু অবশ্যই আপনারা ফোন করবেন, এবং সুব্রত চক্রবর্তী আপনাদেরকে একটা নতুন করে কর্ম নিয়ে দিশা দেখানোর চেষ্টা করবে। চলুন সুব্রত চক্রবর্তীর কাছে সরাসরি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। অনুষ্ঠান শুরু প্রথমেই আমার পিতামাতাকে প্রণাম জানাই মাতার চরণে। প্রণাম জানাই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদের প্রতি যারা আমার অনুষ্ঠান দেখে চলেছেন প্রত্যেক রোববার দিন দুপুর 2:45। এছাড়া অন্য আরেকটি মিডিয়াতে আমাকে পেয়ে যান প্রত্যেক সোমবার দিন দুপুর 2:45, প্রত্যেক বৃহস্পতিবার দিন দুপুর 2:30। এই সুন্দর অনুষ্ঠানটা আপনারা যে চ্যানেলের পেছনে দেখছেন, ঠিক আমার ক্যামেরার পেছনেই অনেক টেকনিশিয়ান দাদা ভাইরা রয়েছেন, তাদেরকে আমি শুভেচ্ছা ভালোবাসা জানাই। টেলিভিশনের কর্তৃপক্ষের শুভেচ্ছা ভালোবাসা জানাই, এবং আমার সঙ্গে সঞ্চালনায় রয়েছে আবিরদাকে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। দর্শক বন্ধু, আপনারা প্রত্যেকেই জানেন আমার অনুষ্ঠান মানেই কিন্তু নতুন বিষয় এবং নতুন আলোচনা। তো আজকের বিষয়টা যেটা নিয়ে আলোচনা করব, দাদা নামগুলো বলে দিয়েছেন। হ্যাঁ। তো সেক্ষেত্রে বলে দিই যে অনেকেই, বহু মানুষ যে আমাকে রিকোয়েস্ট করছেন যে দাদা আমাদের বিষয়গুলোকে নিয়ে কেন আলোচনা করছেন না। তো দেখুন, প্রত্যেকেই আমি টেলিভিশনের মাধ্যমে বলতে চাই যে যারা আমাকে রিকোয়েস্ট পাঠাচ্ছেন, এটা যেমন আমার কাছে ভালো লাগা, তো আমি প্রত্যেকের বিষয়কে কিন্তু ধরে আলোচনা করবো। এবং শুধুমাত্র একটাই অনুরোধ,
যারা পাঠাচ্ছেন তাদেরকে বলবো, দেখুন একসঙ্গে 3-4 জন না হলে একটা বিষয়ের উপর আমরা সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করতে পারি না। তো অবশ্যই যখন সেই বিষয়গুলোকে নিয়ে আলোচনা হবে আপনার বিষয়টাও কিন্তু নিয়ে আমি আলোচনা করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, আপনারা যেভাবে ভালোবাসা দিচ্ছেন সেইভাবে কিন্তু অবশ্যই ভালোবাসা দিয়ে যাবেন। আমি আগামী দিন আরো সুন্দর সুন্দর আপনাদেরকে ভালো ভালো অনুষ্ঠান কিন্তু আমি দিয়ে যাব। তো আজকে যে বিষয়টাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কর্মজীবন নিয়ে। কর্মজীবন নিয়ে আমি একাধিক আলোচনা করেছি, তবে কর্মজীবনের ক্ষেত্রে একটা জিনিস আমি বলে রাখি, সেটা হচ্ছে কিছু ভাবচার্ট নিয়ে আজকে একটুখানি বলবো। সাধারণত অনেকে জানতে চাইছেন যে কর্মজীবনে উন্নতি মানে উন্নতি হয়েও হচ্ছে না। এবার অনেকে গভর্নমেন্ট সার্ভিস প্রচুর পরিমাণে চাইছেন, সেই গভর্নমেন্ট সার্ভিসটা আছে কিনা তারও দু একজনের প্রশ্ন ছিল। দেখুন, আমি কিছু জিনিস সেখানে আজকে ভাবচার্ট নিয়ে আলোচনা করতে গিয়ে কিছু জিনিস আমি খেয়াল করি যেটা আপনাদের বলা দরকার, যেহেতু আজকের বিষয়টা হচ্ছে কর্মজীবন নিয়ে। ভাবচার্টের ক্ষেত্রে যাদের সবসময় দেখবেন যে ভাবচার্ট অনুযায়ী যাদের ক্ষেত্রে কেতুর অবস্থানটা কোথায় তিনি বসছেন, অর্থাৎ কেতুর অবস্থানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। জন্ম ছকগতভাবে কেতু কোথায় রয়েছেন এবং কেতু কোন নক্ষত্র পাচ্ছেন, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ভাবচার্টের ওপর। যদি দেখতে পাওয়া যায় জন্ম ছক অনুযায়ী কারো লগ্ন সাপেক্ষে কেতু নবম ভাবে অবস্থান করছেন। এবার অনেকে ভাগ্যস্থানে কেতু আছে বলে অনেকে হয়তো খারাপ বলতে পারেন যে ভাগ্যস্থানে কেতু বসে রয়েছেন, কিন্তু এই ভাগ্যস্থানে ভাবচার্টে যদি কেতু, অর্থাৎ আপনার ন্যাটাল চার্টে কেতু কোথায় আছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু ভাবচার্টটা হচ্ছে ডিগ্রিগতভাবে বিচার ক্যালকুলেশন করা। যে দেখা গেল হয়তো সেটা আপনি দশম ভাবে দেখছেন, হয়তো আপনার বসে রয়েছেন কেতু, কিন্তু ভাবচার্টে দেখা যাচ্ছে তিনি নবম ভাবে কিন্তু বসে রয়েছেন। এই নবম ভাবে যখন বসে রয়েছেন তাদের কিন্তু কর্ম মানে ক্ষেত্রটা কিন্তু অন্য রকম হতে পারে এবং কর্মক্ষেত্রে তারা কিন্তু আরো উন্নতির জায়গা হতে পারে এবং কর্মজীবনে কিন্তু তার কিন্তু সফলতার জায়গা অনেক বেশি হতে পারে। তাই সব সময় কিন্তু অবশ্যই আপনাকে দেখতে হবে যে ভাবচার্ট অনুযায়ী বিচার বিশ্লেষণকে করা, যে ভাবচার্ট অনুযায়ী তিনি কোথায় বসে রয়েছেন সেটাই কিন্তু ভালোভাবে কিন্তু একটু দেখা ভালোভাবে কিন্তু দরকার রয়েছে। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে নবম ভাবে কেতু রয়েছে, তাদের জীবনে কিন্তু একটা আধ্যাত্মিক প্রবণতা প্রচন্ড পরিমাণে থাকে। সেই জাতক এবং জাতিকা যে কোনো ক্ষেত্রেই কিন্তু উন্নতির জায়গা করতে পারে এবং কর্মজীবনে তার সফলতা চূড়ান্ত লেভেল যেতে পারে এবং তিনি কিন্তু ভালো জায়গায় কিন্তু ভবিষ্যতের ক্ষেত্রে প্রতিষ্ঠা পেতে পারেন। সেটা তার জন্মছকগত জায়গা থেকে কিন্তু আসছে। তবে এটুকু আমি বলতে পারি যে যাদের জন্মছক অনুযায়ী কর্মজীবনে প্রবলেম হচ্ছে, আপনি কিন্তু অবশ্যই প্রথমে যেটা দেখবেন সেটা হচ্ছে কি না, আপনার জন্মছক অনুযায়ী যে আপনার দশমপতি কোথায় অবস্থান করছেন, সেই দশমপতি দ্বিতীয়কে কানেক্টিভিটি করছে কিনা, এবং দ্বিতীয়ের সঙ্গে যদি কানেক্টিভিটি সেই গ্রহ করে থাকে তাহলে কিন্তু সেই জাতক জাতিকা কর্মজীবনে বিশাল একটা উন্নতির জায়গা করতে পারেন এবং ভবিষ্যতে কিন্তু তিনি ভালো জায়গায় কিন্তু যেতে পারেন। এটা হচ্ছে সব থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাই অবশ্যই ভালো করে আপনি বিচার বিশ্লেষণ করবেন যে আপনার দশমপতি কোথায় অবস্থান করছেন এবং কেতুর অবস্থানটা কোথায়। কেতু কিছু কিছু জায়গায় কিন্তু খুব ভালো ফল দিয়ে থাকে, যেমন সাধারণত নবম ভাবে তার যেরকম ভাগ্যের জায়গাকে সে তৈরি করতে পারে, ঠিক সেরকমই কেতু যাদের জন্মছকগতভাবে চতুর্থভাবে অবস্থান করছে বা কেতু কারো ক্ষেত্রে পঞ্চমভাবে অবস্থান করছে, তাদের ক্ষেত্রে কিন্তু কর্মজীবন যথেষ্ট ভালো হয়। আবার এই কেতু যদি বিশেষ করে যে নক্ষত্রটা পেয়ে থাকে সেটা হচ্ছে শতভিষা নক্ষত্র। এই শতভিষা নক্ষত্র এবং অশ্বিনী নক্ষত্রের সঙ্গে যদি কেতু কম্বিনেশন করে থাকে, সেই জাতক জাতিকার মধ্যে কিন্তু উন্নতির জায়গা প্রবল হয়ে থাকে এবং ভবিষ্যতের ক্ষেত্রে কিন্তু তারা উন্নতি ভালো জায়গায় হয়। আরো কারো কারো ক্ষেত্রে দেখা গেছে যে জন্মছকগতভাবে আমরা সাধারণত অবস্থান করে দেখেছি যে গভর্নমেন্ট সার্ভিস পেতে গেলে, এই গভর্নমেন্ট সার্ভিস পেতে গেলে নবমপতি, নবম স্থানে যেরকম কেতু রয়েছে ঠিক নবমপতি যদি লগ্ন কানেক্টিভিটি পায় এবং সেখানে যদি তার একাদশপতি খুব ভালো হয়ে থাকে, সেই জাতক জাতিকা কিন্তু কর্মজীবনে উন্নতি সাধন করতে পারে। সাধারণত দেখবেন আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি যারা সরকারি চাকরি করে তাদের কতগুলো কিন্তু রাশির জাতক জাতিকারা হয়ে থাকে। বিশেষ করে যারা দেখবেন বুধের জাতক জাতিকারা, অর্থাৎ বিশেষ করে মিথুন রাশি এবং কন্যা রাশির জাতক জাতিকারা, তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিন্তু উন্নতি সাধন হয় এবং এরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট সার্ভিস বা ভালো কোনো জগতে তারা থাকতে পারেন এবং তারা একটা সুনামের সঙ্গে কিন্তু থাকতে পারেন। এটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। তাই জন্মছকে কিন্তু এই বিষয়টা আছে কিনা ভালো করে একটু দেখে নিতে হবে। হ্যাঁ, ফোনে কোনো বন্ধু আছে? নমস্কার। হ্যাঁ নমস্কার হ্যাঁ, স্যার, নমস্কার। আমার প্রণাম নেবেন। সুব্রত স্যারকে আমার প্রণাম। নমস্কার, বলুন। প্রোগ্রাম আমার মতো দেখি খুব ভালো লাগে, এগুলো চ্যানেলে খুব ওনার প্রোগ্রাম ভালো লাগে। আমার হচ্ছে কি রিলেটিভ গেছিলেন ওনার ইয়েতে চেম্বারে আচ্ছা। বিজনেসের ব্যাপারে, এখন খুব ভালো আছে। আর স্যার আমার প্রণাম নেবেন, খুব ভালো লাগে আপনার প্রোগ্রাম রেগুলারলি দেখতে, আপনার প্রেডিকশন খুব ভালো লাগে।
আমি অ্যাকচুয়ালি আমি কৌশিক ব্যানার্জি বলছিলাম হাওড়া থেকে। আচ্ছা। নিজের ডেট অফ বার্থটা বলবো? বলুন একদম। হ্যাঁ, বলুন। 1/2/78 রাত্রিবেলা ওই 10টার সময়, 10টা থেকে 10:15। 10টা থেকে 10:30 জন্ম। 1978। হ্যাঁ। হ্যাঁ, রাত্রিবেলা 10টা থেকে 10:15 হাওড়াতে। একটু স্যার দুটো তিনটে প্রশ্ন জিজ্ঞেস করা ছিল, ওটা আপনি অ্যাকচুয়ালি ক্লিয়ারলি বলতে পারবেন। ব্যাপারটা হচ্ছে আমার কর্মকেন্দ্রিক একটু প্রবলেম হচ্ছে, মানে অপারেট ওই 2025 অব্দি আমি একটা জায়গায় 18-19 বছর প্রায় একসাথে কাজ করেছিলাম, মানে একটা ইনস্টিটিউশনের সাথে যুক্ত ছিলাম 2025-এর মে-জুন অব্দি। তারপরে একটা জবে ঢুকলাম, সেটাতে প্রায় 1 বছর করলাম, কিন্তু সেখান থেকে তো মানে ওনারা প্রেশার দিয়ে আমার সবই ঠিক করছিলাম, প্রেশার দিয়ে আমাকে বেরিয়ে যেতে বললেন। তারপরে এখন জাস্ট এই 1 মাস হতে আসছে, হয়নি এখন 1 মাস হতে আসছে, একটা স্কুলে প্রাইভেট এরকম ঢুকেছি আর কি, প্রাইভেট কর্পোরেট স্কুলে ঢুকেছি। বাট কালচার এখানে খুব খারাপ, বিশেষ করে প্রিন্সিপাল বা যারা অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ আছেন, মানে একদমই খারাপ, একদম মানে যেগুলো চলে না আর কি। তো ওটাই একটু জানতে চাইছিলাম, এত স্ট্রাগল হচ্ছে কেন, মানে এই সময়টা কোনো প্ল্যানেট একটু আমার ভালো দেখছেন কিনা। আর আমার একটু হয়তো আপনি দেখতে পাচ্ছেন মানে শুক্র মহাদশাটা কিরকম যেতে পারে আর কি, শুক্র যে মহাদশাটা পাবো সেই সময়টা কিরকম যেতে পারে, আর সময়টা কবে থেকে ঘুরবে আর কি। মানে একদমই খারাপ সময় যাচ্ছে, বিশেষ করে কাজটা নিয়ে, শরীর স্বাস্থ্যও খুব ভালো যাচ্ছে না। অনেক আলসার নিয়ে আমি আপনাকে এবার বলছি, আপনি একটু শুনে নিন দাদা। প্রবলেম ডাক্তারবাবুরা বেশি বলছেন, আমার ঘুমের ওষুধটাই শুতে হয় আর কি। আচ্ছা, আপনার লগ্নটা হচ্ছে আপনার, হ্যালো দাদা, আপনি আমার কথাটা একটু শুনুন। হ্যাঁ কৌশিক বাবু দাদা বলছেন, আপনি শুনুন। আচ্ছা, আপনার লগ্নটা হচ্ছে কন্যা লগ্ন, রাশি হচ্ছে তুলা রাশি, এটা তো জানতেন? হ্যাঁ, বেশ, দেখুন আপনার জন্মছকগতভাবে যেটা মেইন প্রবলেম সেটা হচ্ছে কি, মঙ্গলটা আপনার জন্মছকগতভাবে নিচস্থ রয়েছে। এই মঙ্গলটা যেরকম নিচস্থ, এই মঙ্গলটা হচ্ছে রেট্রোগেট বা বক্র অবস্থাতে রয়েছে। এই মঙ্গল অবস্থান করছেন কর্কট রাশিতে, পুষ্যা নক্ষত্র অর্থাৎ শনি নক্ষত্র অবস্থান করছেন রেট্রোগেট হয়ে। এই মঙ্গল নক্ষত্র পেয়েছে 3 ডিগ্রি, এবং জন্মছকগতভাবে আমি যেটা দেখতে পাচ্ছি আপনার বৃহস্পতি রেট্রোগেট এবং শনি রেট্রোগেট, ঠিক আছে, জন্মছকে। এবার এই যে রেট্রোগেট প্ল্যানেট সাধারণত কর্মজীবনে তাদের কিন্তু কি হয়, ভালো জায়গা দেয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি দেখবেন যেখানে কাজ করবেন সেই জায়গার পরিবেশ পরিস্থিতি আপনার ক্ষেত্রে কিন্তু ভালো হবে না। প্রথম আপনি সেটা শেয়ার করলেন। দ্বিতীয় যে বিষয়টা দেখবেন, আমাদের যে এখন দশা অন্তর্দশা আপনার ক্ষেত্রে পাস করছে, সেই অনুযায়ী আপনার ক্ষেত্রে কিন্তু যে শনি অবস্থানটা আমি বলে দিলাম যে রেট্রোগেট অবস্থাতে রয়েছে, এবং শনি যে নক্ষত্রটা পেয়েছে কেতু নক্ষত্র অর্থাৎ মহানক্ষত্র অবস্থান করছে। এবং দেখবেন এই যে আপনি বলছিলেন না যে আপনার ঘুম সঠিকভাবে হচ্ছে না, দেখবেন জন্মছকে যদি আপনি দেখেন আপনার চন্দ্র রয়েছে তুলা রাশিতে 27 ডিগ্রিতে বিশাখা নক্ষত্র অর্থাৎ বৃহস্পতি নক্ষত্র অবস্থান করছে, কিন্তু দেখা যাচ্ছে কি এই নাক্ষত্রিক কম্বিনেশনটা আপনার ক্ষেত্রে যদি D38-এ আমরা দেখি, D38-এ কিন্তু আপনার ক্ষেত্রে এটাও যথেষ্ট প্রবলেমেটিক। কি প্রবলেমেটিক না, আপনার ক্ষেত্রে এই সূত্র অনুযায়ী আপনার কিন্তু যেটা হবে যে মানসিক ডিস্টার্ব অর্থাৎ মনের দিক থেকে বিভিন্ন ধরনের সমস্যা, মানসিক টেনশন, মানসিক উদ্বেগ, কোনো কিছু কাজ করতে যাবেন সেখানে দেখবেন একটা মানসিক স্থিতাবস্থা বজায় থাকবেন, এবং যার জন্য যেটা প্রবলেম হবে, আপনি যে সময়টা বাড়িতে কাটান অর্থাৎ ঘুম, এটা আমরা যখন বাড়িতে ঘুমাই তখন তো আমাদের একটা রেস্টের প্রয়োজন হয়, সেই ঘুমটা কিন্তু সঠিক মতো হবে না। কারণ এখানে চন্দ্র আপনার ক্ষেত্রে জন্মছকে বিশাখা নক্ষত্র বৃহস্পতি নক্ষত্র পেয়েছে, এটা ভালো, আপনার মধ্যে একটা সরলতা বা ট্যালেন্টের জায়গা তৈরি করতে পারে। কিন্তু D38-এ সেই চন্দ্র কিন্তু রাহু দ্বারা পীড়িত রয়েছে, যার জন্য দেখা যাবে কি আপনি যখন ঘুমাতে যাবেন নানা ধরনের চিন্তা, অস্থির চিন্তা আপনার মাথার মধ্যে চলে আসবে। এর ফলে কি হবে, আপনার কিন্তু ঘুমের একটা ডিস্টার্ব মারাত্মক পরিমাণে হবে, বুঝতে পেরেছেন? তবে আপনি আমাকে পরে একবার অনুষ্ঠানের শেষে ফোন করবেন রাত্রিবেলার দিকে, আপনার পরিচিত ব্যক্তি যেহেতু আমার কাছে এসেছিল, আপনাকেও নিশ্চয়ই ভালো কিছু আমি সাজেশন দিয়ে এই জায়গাটা সঠিক প্রতিকার করতে পারবো। আমি তো বললাম যে এই সময় ক্ষেত্রে আপনার একটু ডিস্টার্ব যাবে, বুঝতে পেরেছেন তো? ডিস্টার্বটা ভালোই হবে, কারণ আপনাকে বলে দিই আপনার এখন শুক্রের মহাদশা চলছে না, আপনার শুক্রের মহাদশা ঢুকবে 17 জুলাই 2027 থেকে, বুঝতে পেরেছেন তো? এখন কেতু যাচ্ছে আপনার ক্ষেত্রে, কেতুর মহাদশা 2020 থেকে 2027-এর 17 জুলাই পর্যন্ত থাকছে, 16 জুলাই পর্যন্ত থাকছে। 17 জুলাই থেকে শুক্র প্রবেশ করছে।
তাই এই জুলাই মাস পর্যন্ত 2027-এর 16ই জুলাই পর্যন্ত আপনারা কিন্তু প্রচন্ড পরিমাণে আপস অ্যান্ড ডাউন করাবে, যেহেতু আপনার জন্মছকগতভাবে কেতুর কোনো প্রতিবিধান করা নেই এবং আপনাকে কর্মজীবনে একটু স্ট্রাগল কিন্তু করতে হবে এবং যেখানে কাজ করছেন সেখান থেকে বদনামের ভাগিদার হওয়া এই বিষয়গুলো কিন্তু প্রচুর পরিমাণে হবে। তবে আপনাকে আমি এটুকু বলতে পারি, D38 বা সম্পূর্ণ চক্রম মতে নবমপতি একাদশপতির প্রতিবিধান করা অত্যন্ত জরুরি। আপনি পারলে রাত্রিবেলা আমার সঙ্গে একটা ফোনে কথা বলে নেবেন, একটু যোগাযোগ করে নেবেন। আপনি আর তো বলছিলেন হাওড়ায় কেউ এসেছিল, হাওড়া বালিতে আমার চেম্বার রয়েছে, আবিরদাও বলে দিচ্ছে, আপনি একটু ফোন করে নেবেন, আমি তখন আপনাকে ডিটেলস বলে দেবো। অবশ্যই পাবেন, আমি তো আপনাকে বলছি আপনার ভালো জবের চান্সেস অবশ্যই রয়েছে। তবে এটা শুক্রের মহাদশা আসলে 17ই তারিখ থেকে 17ই জুলাই 2027-এর পর থেকে সেটা কামব্যাক করবে। আজকে কর্ম নিয়ে আলোচনা করছি আপনার জন্মছকগতভাবে। কর্মজীবনে এই যে পরিবর্তন, এই পরিবর্তনটা আপনাকে কিন্তু অন্তর্দশাকালীন কিছু বা মহাদশাকালীন জায়গায় দিতে পারে। ঠিক আছে, আপনি মোটামুটি একটু ওয়েট করুন, আর কিছু প্রতিবিধান প্রয়োজন রয়েছে, আপনি একটু যোগাযোগ করে নেবেন। হ্যাঁ, কৌশিক বাবুকে তো বলাই হলো যে রাত্রিবেলা পার্সোনালি একটু কথা বলে নিতে। কারণ কোনো কোনো ক্ষেত্রে তো সত্যি কথা বলতে গেলে একটু সাপোর্টটা দরকার হয়ে পড়ে অবশ্যই। সেই সাপোর্ট এবং বারবার তো সুব্রত চক্রবর্তী বারবারই বলেছেন যে কথা, জ্যোতিষে আস্থা প্রয়োজনের প্রতিকার। এই প্রয়োজনটা না, এই প্রয়োজনটা বোধহয় আমাদের সকলে বোঝা বড্ড বেশি জরুরি, এটা বুঝতে হবে। সেজন্য কৌশিকবাবু তো ফোনে অবশ্যই যোগাযোগ করবেন। এছাড়াও সোমবার আপনারা শ্যামবাজার, রবি মঙ্গলবার দিন গড়িয়াতে পেয়ে যাবেন, মাসে 2 বুধবার বর্ধমান, দুর্গাপুর, এগরা, বালিচকের কিন্তু অবশ্যই ফোন করে নেবেন। বৃহস্পতিবার নৈহাটি, ব্যারাকপুরে যারা থাকেন তাদের কাছাকাছি সুবিধা হবে। শুক্রবার পশ্চিম মেদিনীপুর টাউন, কেনালিটোলা। শনিবার দিন হাওড়া, বালি। আপনারা জানেন একটু আগেই যিনি ফোন করলেন ওনার কোনো রিলেটিভ এসেছিলেন, সেখানে অত্যন্ত উপকৃত হয়েছেন সুব্রত চক্রবর্তীর কাছে আসার পরে। নর্থ বেঙ্গলে, উত্তরবঙ্গের কথা বলি, শিলিগুড়ি 8 থেকে 14 তারিখ রত্নভান্ডার জুয়েলার্স, সেবক মোড়, হিলকার্ড রোড। আর 15 থেকে 21 রত্নভান্ডার জুয়েলার্স, কিন্তু সেটা আপনারা পেয়ে যাবেন অবশ্যই সিটি সেন্টার শিলিগুড়িতে। সুব্রত চক্রবর্তীর সাথে যোগাযোগ করবেন। চলে যাই কর্মজীবন নিয়ে আজকের আলোচনায়। একদম। তো যেটা নিয়ে আজকে বলছিলাম, কর্মজীবনের ক্ষেত্রে আমাদের যেরকম কেতুর ভূমিকা রয়েছে, কেতুর সেই অবস্থানগুলো যেগুলো বললাম সেগুলো তো খুব ভালো ফল দিতে পারে। ভাবচাটের ক্ষেত্রে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে রবি এবং বৃহস্পতির অবস্থান। এবং আমি একটু আগে বলছিলাম যে কর্মজীবনের ক্ষেত্রে বুধের যারা জাতক জাতিকা তারা যেরকম সুবিধা পায়, ঠিক সেরকমই যারা শনির জাতক, অর্থাৎ যারা মকর লগ্ন বা মকর রাশি বা কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশির জাতক জাতিকারা, তারাও কিন্তু ভালো সুযোগ সুবিধা পেতে পারে। এরা এই সমস্ত অর্থাৎ মকর, কুম্ভ লগ্ন বা মকর লগ্ন বা কুম্ভ রাশি বা মকর রাশি যারা শনির জাতক জাতিকারা রয়েছেন, এছাড়া যারা বৃহস্পতির যারা রাশির অধিপতি গ্রহ, অর্থাৎ যারা ধনু লগ্ন, ধনু রাশি বা মীন লগ্ন, মীন রাশি, তাদের ক্ষেত্রেও কিন্তু আপনি যদি পারেন আপনার রবিটাকে ভালো করে একটু দেখুন। যদি কারো জন্মছকে রবি মূলত্রিকোণ থাকে বা মূলত্রিকোণে অবস্থান করছে বা মূলত্রিকোণ থাকছে বা ত্রিকোণপতি হয়ে রয়েছে, অর্থাৎ লগ্ন পঞ্চ নবের মধ্যে রবি অবস্থান করছে, রবি যদি নিজস্ব না হয় ভাব চার্টগতভাবে, তাহলে কিন্তু সেই জাতক জাতিকাদের মধ্যে কিন্তু সরকারি চাকরির প্রবণতা সব থেকে বেশি হয়ে থাকে। এখানে কিন্তু ভ্যারিয়েশনটা দেখতে হবে তার রবির অবস্থান, রবি কিভাবে রয়েছে। যদি কারো ক্ষেত্রে ধনু লগ্ন বা ধনু রাশি বা মীন লগ্ন, মীন রাশি হয়ে থাকে, আপনার জন্মছকগতভাবে অবস্থানগতভাবে দেখতে হবে যে বৃহস্পতি কিভাবে রয়েছেন। বৃহস্পতি যদি কেন্দ্রপতি হন, বৃহস্পতি যদি ত্রিকোণপতি হন, বৃহস্পতি যদি পনফরে অবস্থান করে, পনফর মানে দ্বিতীয়, তৃতীয় এবং একাদশ ভাব যদি অবস্থান করে, সেই জাতক জাতিকা নির্বিধায় কিন্তু সরকারি চাকরি পায়। এবং বিশেষ করে যদি বৃহস্পতি চন্দ্র দ্বারা যুক্ত হয়ে থাকে, কিছুভাবে দৃষ্ট হয় বা যুক্ত হয় বা নাক্ষত্রিক সঙ্গে কিছুভাবে পরিচিত হয়, যেরকম হতে পারেন বৃহস্পতি হয়তো চন্দ্রের নক্ষত্র প্রাপ্ত হলো, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার অবশ্যই কিন্তু সরকারি চাকরি হওয়ার চান্সেস সব থেকে বেশি। এই ভাবচার্ট অনুযায়ী আমি যেটা প্রথমে শুরু করেছিলাম সেটা হচ্ছে এই কেতুর অবস্থান। দেখা গেছে যাদের জন্মছকগতভাবে কেতু একাদশ ভাবে রয়েছেন, জন্মছকগতভাবে আপনি একটু ভালো করে একটু ন্যাটাল চার্ট D1 চার্টটা খেয়াল করুন, যাদের জন্মছকে কেতু একাদশ স্থানে রয়েছেন তারা দেখবেন যে কোনো কাজে কিন্তু সফলতা বেশি পায়, কর্মক্ষেত্রে উন্নতি তাদের খুব ভালো হয়। এবং এই যাদের ক্ষেত্রে কেতু একাদশে রয়েছেন তারা প্রচন্ড না দানশীল হয়ে থাকে, অর্থাৎ যে কোনো জিনিস কিন্তু দান করে দেন। এবং এরা একটা জিনিস খুব ভালো, এরা জীবনে কিন্তু খুব ভালো সাকসেস পায়, অর্থনৈতিক ডেভেলপমেন্ট পেয়ে থাকে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এরা একটা জায়গার পর এদের উন্নতিটা হয় কিন্তু মোটামুটি 30 বছরের পর থেকে।
এই 30 বা 31 বছর যখন হবে তারপর থেকে কিন্তু উন্নতি হয়ে থাকে যাদের একাদশভাবে কিন্তু কেতু অবস্থান করছে। এবার অনেকে বলছেন যে প্রাইভেট সেক্টরে চাকরির ক্ষেত্রে কিন্তু উন্নতি হচ্ছে না। প্রাইভেট সেক্টরে যারা চাকরির ক্ষেত্রে উন্নতি হচ্ছে না, রায়গঞ্জ থেকে যেটি আমাকে বলেছিলেন, তো তার ক্ষেত্রে আমি একটু বলে রাখি যে প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে তোমার ডেট অফ বার্থ আমি যখন ভাবে দেখছিলাম, নামটা একটু আগে দাও তো। গৌরাঙ্গ দে। গৌরাঙ্গ দে। তো রায়গঞ্জ থেকে গৌরাঙ্গর আমি গৌরাঙ্গ দা আমি বলি, আমার থেকে বয়সে বড়। তো সেক্ষেত্রে ওনার ক্ষেত্রে যেটা বলছিলাম, আপনি প্রাইভেট সেক্টরে আছেন এবং আপনি যতটুকু বলেছিলেন আপনার চারটা আমার খেয়াল রয়েছে, আপনি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ নিয়ে কাজ করছেন গৌরাঙ্গ দে রায়গঞ্জ থেকে। তো আপনার চার্ট অনুযায়ী যেটা একটু বলা, যারা প্রাইভেট সেক্টরে কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বলবত্তা বা বল যদি কারো গ্রহ হয়ে থাকে সেটা হচ্ছে কি আপনার চতুর্থপতি। আপনার চতুর্থে কোন গ্রহ অবস্থান করছে, এবং প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে শুক্রকে কিন্তু খুব বলবান হতে হবে। যে কোনো প্রাইভেট সেক্টরে আপনি যখন প্রাইভেট সেক্টরে কাজ করছেন, আপনার ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন আপনার রবি খুব ডাউন রয়েছেন, শনির সমস্যা রয়েছে, কিন্তু আপনার জন্মছকগতভাবে যদি শুক্র ভালো জায়গাতে থাকে আপনি কিন্তু প্রাইভেট সেক্টরে ভালো জায়গা সুযোগ পেতে পারেন। এবং সেই শুক্র যদি কিছুভাবে দ্বিতীয় পতি বা পঞ্চম পতির সঙ্গে সংযুক্তকরণ হয়, বা যদি দেখতে পাওয়া যায় বিশেষ করে এই তিনটে যদি রাশি হয়ে থাকে, বিশেষ করে কি মেষ রাশি, বৃষ রাশি বা বৃশ্চিক রাশি, তাদের সঙ্গে যদি শুক্রের কম্বিনেশন হয়ে থাকে তারা কিন্তু কর্মজীবনে প্রভূত উন্নতি সাধন করে। তবে আমি এটুকু বলতে পারি গৌরাঙ্গ দাকে যে আপনার জন্মছকগতভাবে গ্রহের অবস্থান অনুযায়ী শুক্র কিন্তু ভালো রয়েছে, পরবর্তী সেক্টরে কিন্তু আপনি উন্নতি সাধন করবেন। এবার প্রাইভেট সেক্টরে যাদের ক্ষেত্রে শুক্র খুব খারাপ রয়েছে তাদের কিন্তু কর্মজীবনে খুব স্ট্রাগল আসবে, এবং কর্মজীবনে যদি দেখতে পাওয়া যায় যে শুক্র হয়তো খারাপ রয়েছেন, কিছুভাবে বুধ ভালো রয়েছেন, বুধ যদি ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু একটা ভালো সুযোগ সুবিধা পাওয়া যায়। আবার এখানে একটা জিনিস বলে রাখা ভালো, প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে যদি শুক্রের সঙ্গে বুধ সহাবস্থান ঘটে, বুধ শুক্র একত্রী হয়ে রয়েছে, এটা আমাদের বলা হয় রাজযোগ। কিন্তু এই রাজযোগটা আপনাকে দেখতে হবে সেটা আপনার বিপরীত হয়েছে কিনা। যদি বিপরীত রাজযোগ হয়ে থাকে তাহলে কিন্তু কর্মক্ষেত্রে সমস্যা আসবে। অর্থাৎ টোটাল কর্মজীবনটাকে ভালো করে যদি বিচার বিশ্লেষণ করতে হয়, আমাদের ন্যাটাল চার্ট, আমাদের ভাব চার্ট, আমাদের গ্রহগত অবস্থান, এবং সেই সঙ্গে আছে কেতুকে নিয়ে আমি অনেকগুলো কথা বললাম। কেন আমার মনে হলো যে ভাব চার্টগতভাবে কেতু আমরা সবসময় কিন্তু একটা শ্যাডো প্ল্যানেট হিসাবে দেখে এসেছি, কিন্তু কেতুর কিছু কিছু অবস্থান আমাদের কিন্তু ভালো জায়গা দিতে পারে। ঠিক আছে, তো কর্মজীবনে আপনি কতটা হ্যাপিনেস বা ভালো পেতে পারেন সেটা আপনার জন্মছক বলে দেবে। ফোনে কেউ রয়েছে? না, আসলে একদম সময় নেই। শেষের একদম শেষ। যিনি ফোন করেছেন তার কাছে আমাদের অনুরোধ রইল, আপনি ব্যক্তিগত নাম্বার যেটা যাচ্ছে স্ক্রলে আপনি নিশ্চয়ই স্ক্রিন থেকে পেয়ে যাবেন, আপনি যোগাযোগ করবেন। শ্রী সুব্রত চক্রবর্তী আজকে যেভাবে সকলকে বোঝালেন, আমার মনে হয় আপনারা নিজেরা অনেকটা বোধহয় নিজেদের সম্পর্কে একটা ধারণা করতে পারলেন এখান থেকে। সেই জন্যই কল্পতরু অনুষ্ঠান আপনাদের সকলের এত কাছের অনুষ্ঠান, প্রাণের অনুষ্ঠান। বাকিটুকু অবশ্যই একেবারেই সরাসরি সহযোগিতার জন্য শ্রী সুব্রত চক্রবর্তীর সাথে যোগাযোগ করবেন। 9831707058, 9874207060, এই দুটি নাম্বার যাচ্ছে, আপনারা ফোন করতে পারেন। আপনাদের জন্য সবসময় সুব্রত চক্রবর্তী ফোন খোলা রয়েছে, তিনি রয়েছেন শুধু আপনাদের সহযোগিতা ভালোবাসার জন্য। আজকে একেবারে শেষ মুহূর্তে শেষ মুহূর্তে যাওয়ার আগে শুধু একটা কথাই বলা, কর্মজীবনে যাদের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে তারা জন্য আমি একটা ছোট্ট কিন্তু টোটকা দিয়ে দিচ্ছি, সেটা যদি আপনারা করতে পারেন সেক্ষেত্রে কিন্তু একটা ভালো সুযোগ সুবিধা পেতে পারেন। প্রথমত পূর্ণিমার দিন এটা করলে সব থেকে ভালো হয়। আপনি যে কোনো পূর্ণিমা তিথিতে যদি পারেন আপনি যে কোনো কাছের মন্দিরে গিয়ে আপনি হচ্ছে পান এবং সুপরি আপনি দান করতে পারেন। যে কোনো মন্দিরে পূর্ণিমার দিন আপনি যদি পারেন, আপনার আশেপাশে যদি কোনো কালী মন্দির থাকে বা যে কোনো মন্দিরে আপনি কিন্তু পান সুপারি গিয়ে দান করে আসুন আপনার নাম গোত্র বলে, এবং আপনি ওই মন্দির থেকে একটা ফুল নিয়ে আসুন, যে কোনো ফুল নিয়ে আসুন, ঠিক আছে? এবং এই ফুলটা নিয়ে আসার পর আপনি একটা সাদা কাপড় নেবেন, সেই সাদা কাপড়ের ওপরে শ্বেত চন্দন এবং সেই ঠাকুরের যে মন্দির থেকে ফুলটা আপনি নিয়ে এসেছিলেন সেই ফুল এবং আপনার থেকে নেওয়া 1 টাকার একটা কয়েন, এবং সেখানে একটা কুড়ি আপনি অ্যাড করবেন। এই কুড়িটা অ্যাড করে সেই ফুলটা, শ্বেতচন্দন এবং 1 টাকার কয়েনকে একত্রীকরণভাবে সেই সাদা কাপড়টিকে আপনি আপনার বাড়ির ঈশান কোণে আপনি রেখে দেবেন। এটা আপনি রেখে দিন এবং আপনার মনস্কামনা জানাবেন। এই মনস্কামনা যখন আপনার পূর্ণ হয়ে যাবে, সেই যে আপনি যে এটাকে বেঁধে রেখে এসেছিলেন সেটাকে আপনি যে মন্দিরে প্রথমে সেই পান সুপারি দিয়ে এসেছিলেন সেই মন্দিরে গিয়ে আপনি কিছু অর্থের বিনিময়ে বা দক্ষিণার বিনিময়ে আপনি সেই দেবতা বা দেবীকে কিন্তু সেটা দিয়ে আসবেন।
এবং যখন এই মনোবাঞ্ছা পূরণ হবে তখন এটা আপনি করবেন এবং এটা আপনি করে রাখুন। আমি এটুকু ফল আমি আপনাকে বলতে পারি, যাদের কর্মজীবনে প্রবলেম হচ্ছে আপনি কিন্তু অনেক দিক থেকে সফলতা পাবেন। এবং যদি কোনো কিছু বিশেষ প্রয়োজন হয়ে থাকে অবশ্যই কিন্তু ভালো জ্যোতিষী শরণাপন্ন হন। ন্যাটাল চার্টকে ভালো করে বিচার বিশ্লেষণ করলে সেখান থেকে কিন্তু আপনি ভালো সুবিধা পাবেন। একেবারে সুব্রত চক্রবর্তী বলেই দিলেন সবটুকু। আশা করি আপনারা সকলে কল্পতরুর সাথে থাকবেন। এভাবেই দেখা হবে আবার পরের এপিসোডে। ভালো থাকবেন সকলে। নমস্কার। নমস্কার।